নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আসলে জানেনই তো, পুজো থেকে আমাদের ফেস্টিভ্যাল শুরু হয়। জানুয়ারিতে এসে যেন একটু থিতো হয়, কিন্তু তাও সামনে সরস্বতী পুজো থাকেই, সেটারও অপেক্ষা। যাই হোক, ব্লগটা এডিট করার সময় পেয়েছি। এই দেখুন, আমরা মন্দিরে চলে এসেছি, ত্র্যম্বকেশ্বর মন্দির। মন্দিরের ভেতরে তো ক্যামেরা ঢোকানো যাবে না, তাই বাইরে থেকেই ক্যামেরাটা করলাম। এরপর পুজোর পর আপনাদের দেখাচ্ছি। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, ভেতরে প্রায় ঘন্টা খানেক ধরে পুজো হয়েছে। এখন আমরা যে পণ্ডিত মশাইয়ের বাড়ি, সেই পণ্ডিত মশাইয়ের বাড়িতে এসেছি। রায়ানের একটা যজ্ঞ করাতে হবে বলেছিল। অ্যাস্ট্রোলজি আমি ভীষণভাবে মানি, তো সেক্ষেত্রে ওর একটা দোষ দেখা গিয়েছিল, ওর নাকি কুষ্টিতে কালসর্প দোষ আছে, তো তার জন্য আমাকে একটা যজ্ঞ করাতে বলেছিল। তো সেই জন্য আমরা এই নাসিকের একটা পণ্ডিত মশাইয়ের বাড়িতে, নাসিকের মন্দিরের পাশেই একদম পণ্ডিত মশাইয়ের বাড়ি, সেখানে আমরা পুজোটা দিলাম। যাই হোক, ওরা পুজো দিয়ে আস্তে আস্তে আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে, তাই আমি চটজলদি এসে লাগেজগুলো নিচে নামিয়ে নিয়েছি আর চেঞ্জও করে নিয়েছি। এবার গাড়িও এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা এখনও এসে পৌঁছয়নি। ওরা ফিরে এলেই আমরা লাঞ্চটা করব। লাঞ্চটা সেরে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব। আমি ডাইনিংয়ে বসে বসে ভীষণ ক্লান্ত, কারণ পরপর 3 দিন ঘুম হবে না, আজ রাতেও ঘুম হবে না আমি জানি, কারণ আজকে রাত্রি 2:45 আমাদের ফ্লাইট। কলকাতা নামবো ভোরবেলা নেমে আবার 4-5 ঘন্টা জার্নি, তবে বোলপুরে আসবো। ওরা ফিরে চলে এসেছে, রায়ান চেঞ্জ করেও চলে এসেছে। আমি মেনু কার্ডটা তাড়াতাড়ি সিলেক্ট করছি যে চটজলদি কোন খাবারটা পাওয়া যাবে। সিলেক্ট করে কোনো লাভও নেই যদিও, কারণ এখানে ডালটা ভীষণ ভালো করে, তাই ডালটা তো কম্পালসারি রাখবই। ডালটা রাখছি, আর তার সাথে রায়ান ভীষণভাবে পকোড়া বা আলু ভাজা এগুলো ভীষণ ভালোবাসে, তো সেক্ষেত্রে একটা ভাজা নিয়েছি। তো যত তাড়াতাড়ি খেয়ে গাড়িতে ওঠা যায়, আর আমার তো গাড়িতে ভীষণ শরীর খারাপ করে, তো সেক্ষেত্রে খাবার খাওয়ার সাথে সাথে, সকাল থেকে উপোস করেছিলাম, তারপর খাবার খাওয়ার সাথে সাথে আবার গাড়িতে ওঠা, জানি না আদৌ শরীর ঠিক থাকবে কি থাকবে না। চলুন তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করি। খাবারটা কমপ্লিট করে যত তাড়াতাড়ি গাড়িতে ওঠা যায়, তাহলে হয়তো একটু রিল্যাক্স করে ওখানে মুম্বাইয়ে পৌঁছতে পারবো। এই দেখুন, ডালটা কি ভালো করেছে, দেখেই বুঝতে পারবেন। ওর পাপা আবার মিক্স ভেজটা ভীষণ ভালোবাসে, তাই ওর পাপা অর্ডার করেছিল একটা মিক্স ভেজ। যত তাড়াতাড়ি সম্ভব মুখে খাবারগুলো আর কি নিচ্ছি, কারণ গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের হোটেল চেক আউট 11টায় ছিল, 1টার সময় আমরা হোটেলে এসে পৌঁছতে পেরেছি। আর 2 ঘন্টার জন্য আরেক দিনের পয়সা দিয়ে হোটেলকে কোনো লাভ নেই, যে আমরা 2 ঘন্টা পরেই, যেহেতু গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িও বুক করা হয়েছিল এবং ফ্লাইটের টিকিটও করা আছে, আমরা একটা দিন এক্সট্রাও স্টে করতে পারবো না। তবে অনেক কিছু দেখা বাকি থেকে গেল, জানেন, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু অনেক কিছু দেখা বাকি থেকে গেল। মানে আমরা বুঝতে পারিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে বা এতটা অনেক কিছু দেখার থাকবে। আমরা ভেবেছিলাম ত্র্যম্বকেশ্বর মন্দিরটাই হয়তো শুধু থাকবে, কিন্তু আশেপাশে প্রচুর মন্দির আছে, প্রচুর দেখার জায়গা আছে, এবং অ্যাটমসফিয়ারটাও ভীষণ সুন্দর। মানে চারিদিকটা পাহাড়ে ঘেরা, এবং তার মধ্যেখানে মন্দিরটা, রাস্তাঘাটগুলো অপূর্ব সুন্দর। এক সময় তো আমার মনে হচ্ছিল সবুজে ঘেরা পাহাড়গুলো দেখে যে আমি বোধহয় কাশ্মীর চলে এসেছি। এবং এখানে, এটা অক্টোবর মাসের ভিডিও, ভীষণ ঠান্ডা। আপনি রাস্তাঘাটে দেখে বুঝতেই পারবেন। আমি তো কোনো জ্যাকেট ট্যাকেট কিছুই নিয়ে যাইনি, কিন্তু মানুষজন কিন্তু হুডি, জ্যাকেট সব কিছুই ইউজ করছে। ভীষণ ঠান্ডা। যাই হোক, আমাদের মানে গ্রীষ্মপ্রধান যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর থেকে ওখানে বেশি ঠান্ডা। আমি জানি না যে সারা বছরই এরকম ঠান্ডা থাকে কিনা। না, এই জাস্ট দাঁড়ানেই দেখুন, এইখানটা একটা দুর্গের মতো পাহাড় কেটে তৈরি করা আছে। জানি না আদৌ দুর্গ কিনা, পুরোনো সময় দুর্গ ছিল কিনা, তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ, যেটা বলছিলাম, জানি না সব সময় এখানে ঠান্ডা থাকে কিনা, তবে আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম, সেই সময় কিন্তু বেশ ঠান্ডা। আমরা মুম্বাই ঢুকে গিয়েছি, এরপর এয়ারপোর্ট আর কিন্তু কিছুক্ষণের দূরত্ব, কিন্তু যদি আমরা জ্যাম পেয়ে যাই তাহলে এয়ারপোর্ট ঢুকতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমরা ঠিক করেছি যদি সন্ধে ঢুকে যাই, তাহলে আমরা একবার জুহু বিচটা ঘুরে আসব। চলুন দেখি কটায় পৌঁছই। পৌঁছানোর উপর সমস্তটাই ডিপেন্ড করছে, কারণ ফ্লাইট তো সেই মাঝরাত্রে, আর তার 2 ঘন্টা আগে চেক ইন করলেই হবে। তো সেই জন্য যার ইচ্ছে নেই যে এয়ারপোর্টে বসে সময়টা নষ্ট করা। জ্যাম অলরেডি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে ভালোই ভোগাবে জ্যামটা।
চলুন দেখা যাক। জ্যামটা তো মাঝে মধ্যে বেশ ভালো ভোগাচ্ছে, কিন্তু আপনাদের সাথে সেই জ্যামের মধ্যে যেতে যেতে কিছু গল্প করে নিই। সেটা হচ্ছে, যদি আপনারা কখনো ত্রম্বকেশ্বর মন্দিরে আসেন তো সেক্ষেত্রে নাসিকের ট্রেনের টিকিট অ্যাভেলেবেল থাকে, ফ্লাইটের টিকিটও অ্যাভেলেবেল থাকে। আমার মনে হয় যে নাসিক হয়ে যদি আপনারা পৌঁছন ওখানে, তাহলে এতটা সময় নষ্ট হবে না। আমাদের কাছে জার্নিটা খুবই হেকটিক লেগেছে, কারণ আমরা খুব কম সময়ের মধ্যে 4 দিনের মধ্যে যাওয়া আসা, পুজো, মন্দির দর্শন সমস্ত কিছু কমপ্লিট করেছি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা নাসিকের টিকিট কাটতাম তাহলে হয়তো এতটা হেকটিক হতো না। কিন্তু নাসিকের ফ্লাইটের টিকিট ফেয়ার মুম্বাই টিকিট ফেয়ারের থেকে কিন্তু ডাবল থাকে। তো সেক্ষেত্রে আমরা ভেবেছিলাম, নাসিক তো ডিস্টেন্স 4-5 ঘন্টার দেখাচ্ছিল গুগল, তো সেই জন্য আমরা কিন্তু নাসিকেরই টিকিট কেটেছিলাম। পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, কিন্তু অলরেডি বাইরে প্রচণ্ড জ্যাম রোডে, তো সেই জন্য আমাদের জুহু বিচে যাওয়াটা আর হয়নি। আমরা বাইরের একটা স্ট্রিট ফুড ক্যাফেতে বসে আছি। এখানে একটু চা, মোমোজ, স্যান্ডউইচ যা হোক কিছু একটা নেব। রায়ান এখন দেখছে মেনু কার্ড। এই যে রায়ান নিয়েছে ধোসা। ও তো যতদিন ভেজ খাবে ততদিন ওর কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ লাগবে। ধোসা, ইডলি এগুলো দিয়ে দিলে ওকে ভেজ খাওয়াতে কোনো সমস্যা হয় না। কন্টিনিউয়াসলি আমরা এখন 7 দিন ভেজ খেয়েছিলাম, তো 7 দিনে ওর কিন্তু একটুকু সমস্যা হয়নি। আমাদের যদিও একটু সমস্যা হচ্ছিল। আর ওর পাপা নিয়েছে বড়া পাও, সরি পাও ভাজি, বড়া পাও নয়, পাও ভাজি নিয়েছে। আর আমি ওদের দুজনের থেকে একটু করে শেয়ার করলাম। যাই হোক, এখন রাত্রি 9টা বেজে গেছে। রাত্রি 9টা বেজে গেছে বলে আমরাও বললাম যে বাইরে আর ভালো লাগছে না, চলো ভেতরে গিয়ে চেক ইন করে ভেতরে গিয়ে বসি। ভেতরে আসলে অনেক রকম আউটলেটগুলো থাকে, সেগুলো দেখতে দেখতেও অনেকটা সময় পেরিয়ে যাবে। যেহেতু কোথায় যাওয়া যাবে না, কারণ বাইরে প্রচণ্ড জ্যাম, ফেরার সময় যদি প্রবলেমে পড়ে যায় তাহলে ফ্লাইটটা মিস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কোথাও যাইনি। এই যে ঢুকে গেছি মুম্বাই এয়ারপোর্টে। ভীষণ সুন্দর করে সাজানো এয়ারপোর্টটি, মানে অপূর্ব লাগছে। কলকাতার থেকে তো মানে মাছ বেটার। ভীষণ ভাল লাগলো আর কি এয়ারপোর্টের চারিদিকের ইয়েটা। দাঁড়ান, লাগেজগুলো সাবমিট করে দিই, তারপর এদিক ওদিক ঘুরবো। লাগেজ সাবমিশন প্রায় কমপ্লিট। এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমি বন্ধ করলাম। আর এইখানে রায়ান দেখতে পেয়েছে বাড়িটো কি জিনিস আমার আইডিয়া নেই। ওরা তো এখন এই ধরনের খাবারগুলোতেই বেশি অভ্যস্ত এবং পছন্দও করে। আমি এখানে বসে আছি, ও বাড়িটো স্টোরে গিয়েছে, বাড়িটো খাবে। দেখি জিনিসটা আনলে বুঝতে পারবো যে কি বাড়িটোটা কি। আমাদের ওখানে যদিও পাওয়া যায় না। হ্যাঁ, টিভিতে অনেকবারই দেখেছি। বাড়িটো খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তখন আর ভিডিও করার টাইম পাইনি। ভেতরেও চলে এসেছি আমরা লাগেজ সাবমিট করে। এই দেখুন, ঘড়িতে বাজে রাত্রি 1:30, মানে আমাদের হাতে এখনও 1 ঘন্টা খানেক সময়। চারিদিকে ঘুরে বেরিয়ে সব কিছু খাওয়া দাওয়া করেও আমরা আর কিছুটা সময় কিন্তু কাটাতে পারিনি। এই যে ভেতরটাতে চলে এসেছি, ভেতরে প্রচুর শোরুম, চারিদিকটা ঝলমল করছে। আসলে এত তাড়াতাড়ি পুজোর জন্য বেরিয়ে পড়েছিলাম, আর 3টে দিন এমন হেকটিক গিয়েছে, তো সেক্ষেত্রে না কারোর জন্য সেভাবে কিছু কেনা হয়নি। দেখি এখানে যদি রিজনেবল প্রাইসে কিছু পাওয়া যায়। এই দেখুন, এসেই ও কিন্তু টার্গেট গেমটা পেয়ে গেছে, দিয়ে ওটা নিয়ে বসে পড়েছে। আর ওর সব থেকে এখানে মুম্বাই এয়ারপোর্টে যেটা ওর সব থেকে ভালো লেগেছে, রায়ানের জন্য আর কি বলছি, ওর সব থেকে ভালো লেগেছে, ও মাঝে মধ্যেই কিছু খুচরো কয়েন পয়সা নিয়ে যাচ্ছে, দিয়ে ও মেশিনে দিয়ে ও একটা কোক বা একটা ডোনাট বা একটা কিছু। এই আকিকির ব্যাগগুলো কিন্তু অসাধারণ, আপনাদের দেখাচ্ছি ব্যাগগুলো, অপূর্ব সুন্দর। যদিও খুব একটা রিজনেবল প্রাইস নয়, তবে খুব যে হাই রেঞ্জ সেটাও আমি বলবো না, মিডিওকার প্রাইস ছিল। খুব লো রেঞ্জও নয়, আবার খুব হাই রেঞ্জও নয়, মিডিওকার আকিকির প্রাইসগুলো ছিল। আমি যেটুকু দেখলাম, আমার ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার এখন নিয়ে যাওয়ার মতো জায়গাও নেই, আর প্রচুর লাগেজ হয়ে গেছে। লাগেজ তো সাবমিটও করে দিয়েছি, সেই জন্য আর কিছু কিনলাম না। হাতের একটা অলরেডি ব্যাগ আছে, সেই ব্যাগও পুরো ভর্তি।
তো নতুন করে আর লাগেজ বাড়াবো না। তবে আমার ভীষণ ভাল লাগলো যে এই মুম্বাইয়ের এয়ারপোর্টের ভেতরে, কলকাতা এয়ারপোর্ট যেমন অনেকটা ফাঁকা ফাঁকা, কলকাতা এয়ারপোর্টে সময় কাটানোটা খুবই কষ্টকর ছিল, কিন্তু মুম্বাই এয়ারপোর্টে কিন্তু সেটা হয়নি। মুম্বাই এয়ারপোর্টে সময়টা কিন্তু নিজে নিজেই কেটে গেছে, দোকানগুলো ভিজিট করতে করতেই সময়টা কেটে গেছে। গল্পের বইটা রায়ান আগের দিন অর্ধেক পড়েছিল, এখন বাকিটা কমপ্লিট করছে। আর সেভাবে কারোর জন্য কিছু নেওয়া যায়নি, ভেবেছিলাম বডি ওয়াশগুলো নেব, তো কেউ আর কি তাদেরকে ফোন করেছিলাম যে তারা বডি ওয়াশ নেবে কি না, তো কেউই সেভাবে নিতে রাজি হয়নি। তো সেই জন্য আর নিইনি বডি ওয়াশ বা পারফিউম, সেগুলো আর নিইনি। ওটার একটা ভালো স্টোর ছিল আমরা যেখানে বসেছিলাম সেখানে। এই দেখুন আমাদের ফ্লাইটও দিয়ে দিয়েছে, এবার আমরা সোজা গন্তব্য হচ্ছে কলকাতা। এখন 2:45, রাত্রি 2:45। আমাদের চোখে কিন্তু একটুকু ঘুম নেই, আর যতক্ষণ ফ্লাইটে থাকবো আশা করি ঘুমও আসবে না। আর এক্সিট গেটের সামনে পেয়েছি, যার জন্য এমার্জেন্সি গেটের সামনে পেয়েছি, তো যার জন্য লেগ স্পেসটা কিন্তু অনেকটা বেশি। যেটা আগের ফ্লাইটে সমস্যা হয়েছিল লেগ স্পেসের, কিন্তু এইটাতে কিন্তু একদমই সমস্যা হয়নি। সব থেকে বড়, রায়ানের পাগুলো অনেকটা লম্বা, তো সেই জন্য একটু লেগ স্পেস না পাওয়া গেলে খুব অসুবিধা হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।